হ্যালো এভরিওয়ান, আজকে আমরা 23rd ডব্লিউবি সেট নিয়ে আলোচনা করব। তো আগের যে ভিডিওগুলোতে আমরা মেনলি 20th ডব্লিউবি সেট, 21st ডব্লিউবি সেট এবং 22nd ডব্লিউবি সেট যেগুলো হয়েছিল, আমরা ওই সমস্ত ভিডিওতে ওই সমস্ত কোশ্চেন পেপারগুলো আমরা আলোচনা করেছি। আজকের এটা কন্টিনিউয়েশন ক্লাস 23rd ডব্লিউবি সেটের। তো তোমরা দেখতেই পাচ্ছ যে বুকলেট সিরিজ যেটা রয়েছে এটা এক্স সিরিজের। তো তোমাদের কাছে যদি এক্স সিরিজ রয়ে থাকে তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নিতে পারো, এবং সেই সাথে কেউ কেউ যদি তোমরা এক্সামের আগে প্র্যাকটিস করতে থাকো তাহলে অ্যাজ ইউজুয়াল তোমরা পেন অ্যান্ড পেপার নিয়ে প্র্যাকটিস করতে থাকো। আমি তোমাদেরকে এই প্রশ্নের সাথে সাথে কিছু অ্যানালাইসিস করে বোঝানোর চেষ্টা করব প্রশ্নের উত্তরগুলো। আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখা হচ্ছে ভিডিওর একদম শেষে। তো একদম প্রথমে প্রশ্ন যেটা বলেছে যে দ্য ইমাজিনারি চাইল্ড অকুপাইজ অ্যান ইম্পর্টেন্ট প্লেস ইন। তো নিচে চারটে প্লে রয়েছে, এগুলোর ভিতরে আমাদেরকে বলতে হবে একটা ইমাজিনারি চাইল্ড, অর্থাৎ একটা কল্পিত চাইল্ড, অর্থাৎ ইমাজিনারি চাইল্ড কোন প্লেতে আমরা দেখতে পেয়েছিলাম অ্যাজ এ ক্যারেক্টার হিসেবে। দ্য হেয়ারি এপ, অ্যান আমেরিকান ড্রিম, হুই ইজ অ্যাফ্রেড অফ ভার্জিনিয়া উলফ, অর লং ডেজ জার্নি ইনটু নাইট। এটা সঠিক উত্তর হবে মার্টিন স্নেলের লেখা হুই ইজ অ্যাফ্রেড অফ ভার্জিনিয়া উলফ, যেখানে আমরা ইমাজিনারি চাইল্ডের কনসেপ্ট পেয়েছিলাম। যাচ্ছি পরের প্রশ্নে। হুইচ টাইপ অফ রিসার্চ ইজ লিস্ট কমন ইন হিউম্যানিটিজ, অর্থাৎ হিউম্যানিটিজের ক্ষেত্রে কোন ধরনের রিসার্চ খুব কম দেখা যায়। অ্যানালিটিক্যাল রিসার্চ, আর্কাইভাল রিসার্চ, থিওরিটিক্যাল রিসার্চ অর নোমোথেটিক্যাল রিসার্চ। এটা সঠিক উত্তর হবে অপশন ডি, নোমোথেটিক্যাল রিসার্চ। তো এই নোমোথেটিক্যাল যে ওয়ার্ডটা, এটা রিলেটেড টু ল রিলেটেড বিভিন্ন বোঝাতে, ল রিলেটেড কোনো ইনফরমেশন বোঝাতে মেনলি নোমোথেটিক্যাল ওয়ার্ডটা ইউজ করা হয়, যেটা হিউম্যানিটিসের সাথে অ্যাপ্রোপ্রিয়েট নয়। সো বাকি যেগুলো রয়েছে ওই সমস্ত রিসার্চ আমরা হিউম্যানিটিসে দেখতে পাই, বাট নোমোথেটিক্যাল রিসার্চটা আমরা হিউম্যানিটিসে দেখতে পাই না। যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 3। হুইচ অফ দিস থিওরিটিক্যাল অ্যাপ্রোচেস অরিজিনেটেড ইন ইন্ডিয়া। নিচেরই চারটি থিওরির মধ্যে কোনটা ইন্ডিয়াতে অরিজিনেট হয়েছে, অর্থাৎ কার উৎপত্তি স্থান ইন্ডিয়ায়। রেস স্টাডিজ, এথনিসিটি স্টাডিজ, সাবালটান স্টাডিজ অর ইকোফেমিনিস্ট স্টাডিজ। এটা সঠিক উত্তর হবে সাবালটান স্টাডিজ। গায়ত্রী স্পিভাক এই একজন অন্যতম ক্রিটিক্স, যিনি সাবালটান স্টাডিজের সম্পর্কে বলেছেন। এছাড়া সাবালটান বলতে আমরা মেনলি বুঝে থাকি যারা মার্জিনালাইজড পিপল যারা রয়েছে আমাদের সোসাইটিতে, মেনলি পিজেন্ট সম্প্রদায় অর্থাৎ কৃষক সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন, ওনাদেরকে সাবালটান হিসেবে গণ্য করা হয়। দলিত সম্প্রদায়ের মানুষদেরকে সাবালটান হিসেবে কনসিডার করা হয়। ওকে, তো এই সাবালটান স্টাডিজের মেন ইনভেনশন ইন ইন্ডিয়া, মেনলি ইন্ডিয়াতে। যাচ্ছি পরের প্রশ্নে। দ্য ফলোয়িং কোটেশন ইজ ফ্রম দ্য প্রোলগ অফ দ্য প্লে। একটা কোটেশন দেওয়া রয়েছে যেটা একটা প্রোলগ, একটা প্লে প্রোলগ। এই প্রোলগটা আমরা আগে দেখে নিই। প্রে, would you know the reason why I am crying? The comic muse long sick is now a dying, and if she goes my tears will never stop. Which is the play? তো আমরা একটা প্রোলগ পড়লাম, এই প্রোলগটা কোন প্লের প্রোলগ আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। Sheridan's The Rivals, Congreve's Laugh for Love, or Etheridge's The Man of Mood, Goldsmith's The Sea Stoops to Concord। কোনটা সঠিক উত্তর হবে? তো এই প্রোলগটা কিন্তু নেওয়া হয়েছে গোল্ডস্মিথের, অলিভার গোল্ডস্মিথের লেখা সি স্টুপস টু কনকর্ড থেকে। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5। একটা ম্যাচিং রয়েছে, যেটা আমাদেরকে কিছুজন প্লে রাইটের নাম দেওয়া রয়েছে লিস্ট 1-এ, এবং সেই সাথে লিস্ট 2-তে তাদের বিভিন্ন ওয়ার্কস। আমাদেরকে এটাকে ম্যাচ করতে হবে, ম্যাচ দ্য ফলোইং। বলেছে প্রথমে রয়েছে টনি কুজনারের লেখা ওয়ার্কস আমাদেরকে এখানে আইডেন্টিফাই করতে হবে। নেক্সট রয়েছে জর্জ বুকনার, লুইগি পিরান্ডেলো, অপশন ডি তে রয়েছে পিটার হ্যান্ডকে। তো টনি কুজনারের একটা ওয়ার্কস রয়েছে এঞ্জেলস ইন আমেরিকা। সো অপশন এ এর সাথে 4 কিন্তু ম্যাচ করে যাচ্ছে। তাহলে আমরা যদি এটা দেখি তাহলে কিন্তু আমরা একদম সঠিক একটা অপশন চুজ করাতেই আমরা উত্তরটা পেয়ে যেতে পারি, যেখানে বি হয়ে যাবে 3, অর্থাৎ জর্জ বুকনার। তিনি লিখেছেন ওজিসেক। তারপরে রয়েছে লুইগি পিরান্ডেলো, যার লেখা হেনরি দ্য 4,
এবং পিটার হ্যান্ডকে, যিনি অফেন্ডিং দ্য অডিয়েন্স বলে একটা ওয়ার্কসের জন্য ফেমাস। তো মোটামুটি করে আমরা লিস্ট 1 এবং লিস্ট 2 কমপ্লিট করে নিলাম, এবং যার ফলে দেখতে পাচ্ছি যে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, হুইচ অফ দিস ইজ নট এসেনশিয়াল ফর রিসার্চ ইন দ্য ডিজিটাল হিউম্যানিটিজ? অর্থাৎ ডিজিটাল হিউম্যানিটিজের ক্ষেত্রে রিসার্চের জন্য আমাদের কোন জ্ঞান থাকার দরকার না হলেও চলবে, অর্থাৎ কোন ধরনের জ্ঞান, কোন ধরনের নলেজ আমাদের না হলেও আমাদের কিন্তু ডিজিটাল হিউম্যানিটিজের রিসার্চের ক্ষেত্রে কোনটা এসেনশিয়াল নয়? কম্পিউটার লিটারেসি, ওপেন অ্যাক্সেস ডেটাবেস, নলেজ অফ কম্পিউটার ল্যাঙ্গুয়েজেস, টেক্সট অ্যানালাইসিস। এটা সঠিক উত্তর হবে নলেজ অফ কম্পিউটার ল্যাঙ্গুয়েজেস। তো কম্পিউটারের যে সমস্ত বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন ধরো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ওই যে পাইথন, জাভা, এই যে সমস্ত কম্পিউটার ল্যাঙ্গুয়েজ রয়েছে, C++, এই ধরনের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এই যে ল্যাঙ্গুয়েজের সম্পর্কে যদি তোমাদের জ্ঞান নাও থাকে, তাহলেও কিন্তু তোমরা ডিজিটাল হিউম্যানিটিজের ক্ষেত্রে রিসার্চ করতে পারবে। তো নট এসেনশিয়াল, তাই এখানে যেহেতু নট বলেছে, তাই আমাদের অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। বাকি কম্পিউটার লিটারেসি, অর্থাৎ কম্পিউটারের সম্পর্কে সাম্যক জ্ঞান জানা অবশ্যই দরকার। ওপেন অ্যাক্সেস ডেটাবেস, একটা ডেটাবেসের সম্পর্কে জ্ঞান থাকা দরকার, এবং টেক্সট অ্যানালাইসিস করার ক্ষমতাও দরকার ডিজিটাল হিউম্যানিটিসের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 7। লিস্ট 1-এ একই রকমভাবে কয়েকজন প্লে রাইটের নাম দিয়েছে, সেই সাথে সাথে অপশন 2-তে তাদের ওয়ার্কস আমরা একটু ম্যাচ করে নিই। আসিফ করিম বয় লেখা, আমরা সকলেই প্রায় অবগত যে দ্য গোয়া কিন্তু আসিফ করিম বয় লেখা। ইনক্লাব, ডোন্ট কল ইট। আচ্ছা, তো আসিফ করিম বয় লেখা গোয়া, ইনক্লাব, এই সমস্ত ওয়ার্কস, এখানে আসিফ করিম বয়ের সাথে গোয়া ম্যাচ হয়ে যাচ্ছে। তো অপশন এ, আবার একই রকম ভাবে অপশন সি তে আমরা মোটামুটি করে একটা দেখতে পাচ্ছি যে নিজিমিজিক্যাল ওয়ার্কস, তারপরে দাঁড়াচ্ছে ডু নট কল ইট সুইসাইড। রামু রামানাথনের ওয়ার্কস তখন আসছে কটন 56 অ্যান্ড পলিয়েস্টার 84। অভিষেক মজুমদারের লেখা দ্য ডিজিনেস অফ এডিগা। ওকে, আচ্ছা, তো এইভাবে অপশন সির সাথে সাথে অপশন সি এখানে হয়ে যাবে সঠিক উত্তর, এবং আমরা মোটামুটি করে কোশ্চেন নাম্বার 7টাকেও সলভ করে ফেললাম। যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 8। একই রকমভাবে প্লে রাইট এবং তাদের প্লেস সম্পর্কে একটা লিস্ট 1 এবং লিস্ট 2 দিয়েছে, আমরা ওটাকে ম্যাচ করবো। দেখেন, জেমস সার্লে, জন ফোর্ড, বিউমন্ট অ্যান্ড ফ্লেচার অ্যান্ড ম্যাসেঞ্জার, এবং তাদের ওয়ার্কসগুলো পাশাপাশি দেওয়া রয়েছে। জন ফোর্ডের লেখা টিস পিটি সিজ আ হোর, অপশন 3। তো বির সাথে 3 কিন্তু এখানে দুটো অপশনে রয়েছে, তাহলে বাকি অপশনগুলো আমরা এলিমিনেট করে দিতে পারি। এলিমিনেট করলাম, B3 রয়েছে দুটো অপশনে। আচ্ছা, জেমস সার্লে ইনি কিন্তু লিখেছেন হাইড পার্ক, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর 4। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে অপশন এ, সি দুটোতেই দেওয়া রয়েছে। এরপরে রয়েছে বিউমন্ট অ্যান্ড ফ্লেচারের লেখা ইম্পর্টেন্ট ওয়ার্কস যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে দ্য মেডস ট্র্যাজেডি। সো মেডস ট্র্যাজেডি যদি হয় তাহলে অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এবং পড়ে থাকলো ফ্লেচার এবং ম্যাসেঞ্জার, তাদের লেখা দ্য বেগার্স বুশ। ওকে, এইভাবে মনে রাখা যায়। তো অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। সেই সাথে সাথে আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 9। বক বডিজ সার্ভ অ্যাজ ইমেজারি ইন দ্য পোয়েমস অফ, অর্থাৎ বক বডিজ বলে একটা এই ধরনের ইমেজারি আমরা কোন অথারের রাইটিংয়ে দেখতে পেয়েছি? ডব্লিউ.বি. ইয়েটস, এস.টি. কোলরিজ, ডিলান টমাস, সিমাস হিনি। ইয়েস, ডেফিনেটলি এটা সঠিক উত্তর হবে সিমাস হিনি। সিমাস হিনি কিন্তু একজন ফেমাস রাইটার ইংলিশ লিটারেচার। তিনি কিন্তু মেইনলি আয়ারল্যান্ডের একজন রাইটার। তো তার লেখা বক বডিজ বলে যে পোয়েমগুলো রয়েছে, ওখানে আমরা তার লেখা যে পোয়েমে আমরা মেইনলি বক বডিজ ইমেজারি পাই। তার খুব বিখ্যাত অনেকগুলো পোয়েম রয়েছে যেগুলো এই বক বডিজ পোয়েম হিসেবে কনসিডার করা হয়। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10। দ্য এপিগ্রাফ অফ টি.এস. এলিয়টস দ্য লাভ সং অফ জে. আলফ্রেড প্রুফক রিডস দাস। তো লাভ সং অফ জে. আলফ্রেড প্রুফক যদি তোমরা পড়ে থাকো তাহলে লক্ষ্য করবে ওই পোয়েমটা শুরু হওয়ার আগে একটা এপিগ্রাফ দেওয়া রয়েছে, যে এপিগ্রাফটা বলা রয়েছে এরকম যে সিও ক্রেদিসে কি মিয়া রিসপোস্তা ফসে a persona que me tornese al mando questa firma staria stengia più scose। তো
তো এই যে ল্যাটিন ফেজটা দেওয়া রয়েছে, এইটাকে যদি আমরা, এই যে এক্সট্রাক্টটা রয়েছে, এটাকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি তাহলে কি হবে? কি হবে? তো এটা সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ইফ আই থট দ্যাট মাই রিপ্লাই ওয়ার গিভেন টু সামবডি হু মেক সামডে রিটার্ন টু দিস ওয়ার্ল্ড। তো এই যে এই ল্যাটিন ফেজের কনটেক্সটে এই যে ইংলিশ ট্রান্সলেশনটা, এটার আন্ডারনিথ মিনিং বোঝার জন্য কিন্তু তোমাদেরকে লাভ সং অফ জি অ্যালফ্রেড প্রুফকের যখন টি.এস. এলিয়ট এটা লিখেছিলেন, এবং এইটা মেনলি এই রেফারেন্সখানা তিনি নিয়েছিলেন ডান্টে যখন ভিজিট করেছিলেন হেলে, তখন তিনি তার যে এক্সপিরিয়েন্স হয়েছিল সেইটার সম্পর্কে লাভ সং অফ জি অ্যালফ্রেড প্রুফকের কিভাবে এক্সপিরিয়েন্স হয়েছে, সিমিলার কাইন্ড অফ সিচুয়েশন, এইটা বোঝানোর জন্য টি.এস. এলিয়ট এই ধরনের একটা ল্যাটিন ফ্রেজ এখানে ইউজ করেছেন, এবং যার ইংলিশ অর্থ দাঁড়াচ্ছে এটা। তো তোমরা যদি কনটেক্সটটা জানো বা তোমরা যদি কনটেক্সটটা পড়ে থাকো যেটা ড্যান্টের সাথে রিলেটেড, তাহলে তোমরা এটার মানে এখানে খুব ইজিলি বুঝতে পারবে। আচ্ছা, আমরা এটা পরে কখনো একটা, যদি কখনো আলফ্রেড প্রুফক পড়াই, তাহলে আমরা ডেফিনেটলি এটা আলোচনা করবো। যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন নম্বর 11। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ contested the view that the language of the age is never the language of poetry. Who was the poet who had expressed this view? তো এরকম একটা কোটেশন দেওয়া রয়েছে, যেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এরকম ধরনের একটা কোটেশনকে তিনি বিরোধিতা করেছেন। বাট আমাদেরকে বলতে হবে এই এক্সপ্রেশনটা কার ছিল। ডক্টর স্যামুয়েল জনসন, উইলিয়াম কলিন্স, উইলিয়াম কোপার আর টমাস গ্রে। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, টমাস গ্রে, যিনি এলিজিরিটিন কান্ট্রি চার্চিয়ার্ডের রাইটার। আচ্ছা, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12। হুইচ অফ দিস স্টেটমেন্ট ইজ নট ট্রু অফ দ্য ওয়াইফ অফ বাথ? ওয়াইফ অফ বাথের সম্পর্কে কোনটা সত্য নয়? হার ফেস ওয়াজ বোল্ড, ফেয়ার অ্যান্ড রেড। তার যে মুখখানা ছিল খুব বড়, পরিষ্কার এবং লাল রঙের। সি হ্যাড 5 হাজব্যান্ডস, এটা তো সঠিক উত্তর। তার 5 জন স্বামী ছিল, বা সে এই যে ট্রিপটা করছে বা এই যে পিলগ্রিমেজে যে যাচ্ছে, এটা কিন্তু সি ওয়াজ সার্চিং ফর হার 6th হাজব্যান্ড। ওকে, সি হ্যাড ট্রাভেল টু রোম অ্যান্ড এথেন্স, সে অলরেডি রোম এবং এথেন্সে ট্রাভেল করেছে। সি নিউ দ্য আর্ট অফ ড্যান্সিং, সে নাচের অর্থাৎ নাচ গানের যে আর্ট অফ ড্যান্সিং, ড্যান্সের যে আর্ট, ওটা সে জানে। তাহলে এটা সঠিক উত্তর কোনটা হবে? এখানে বলেছে কোনটা নয়, ওয়াইফ অফ বাথের সম্পর্কে কোন অপশনটা সঠিক নয় আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সি হ্যাড ট্রাভেলড টু রোম অ্যান্ড এথেন্স। এই অপশনটা কিন্তু ভুল। তো এটাই যেহেতু নট চেয়েছে, তাই অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আশা করি বোঝা গেল। যাচ্ছি পরের প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোইং কমেন্টস বেস্ট ইন্টারপ্রেট সিডনিজ লাভিং ইন ট্রুথ? তো এখানে 4টে অপশন দেওয়া রয়েছে, এই 4টে অপশনের মধ্যে লাভিং ইন ট্রুথের সাথে কোনটা ম্যাচ করছে আমাদেরকে বলতে হবে। দ্য সনেট অসিলিয়েটস বিটুইন ডিজায়ার অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট। দ্য সনেট ইজ এ প্লে ফর উইনিং দ্য লেডি লাভস পিটি অ্যান্ড গ্রেস। The theme of love is a figure of initiating a debate of poetic craft. The sonnet is a celebration of mariolatry. তো এটা সঠিক উত্তর হবে অপশন বি, যেটা সঠিক উত্তর হবে অপশন সি, লাভ ইজ ফিকেট ফর ইনিশিয়েটিং এ ডিবেট অফ পোয়েটিক ক্রাফট, যেখানে সিডনি অর্থাৎ সিডনি তিনি যখন এই পোয়েমটা লিখছেন, তখন তিনি যথারীতি তার যে পোয়েটিক সত্তা রয়েছে না, ওইটা কিন্তু তিনি কিছুতেই তার যে রাইটিং, তার লেখাগুলো কিছুতেই যেন আসছে না। তিনি এইভাবে পোয়েমে বর্ণনা করছেন যে তার লেখাগুলো যেন শুকিয়ে গেছে। তো তিনি যে পোয়েটিক মিউজ রয়েছে তার কাছে বারবার প্রার্থনা করছেন যে তিনি যেন তার মাথায় যেন কিছু আশীর্বাদ বর্ষণ করেন, যাতে তিনি লিখতে পারেন। ওকে, তো এরকম একটা পোয়েটিক ক্রাফটের সম্পর্কে একটা ডিবেট নিয়ে এই পোয়েমটা লেখা। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14। হুইচ অফ দ্য ফলোইং প্রোজ ওয়ার্কস বাই মিল্টন ইজ বিলিভড টু হ্যাভ কনসিডারেবল বিয়ারিং অন ওয়ান অফ দ্য মেজর ইস্যুজ ইন প্যারাডাইস লস্ট? ওকে, তো প্যারাডাইস লস্টের মেজর ইস্যু হিসেবে কোন ওয়ার্কসটাকে কনসিডার করা হয় জন মিল্টনের? অ্যান অ্যাপোলজি ফর Smectymans, the reason of church government urged against prelatory, the doctrine and discipline of divorce, of reformation touching church discipline in England. সঠিক উত্তর হবে অপশন সি, দ্য ডক্ট্রিন অ্যান্ড ডিসিপ্লিন অফ ডিভোর্স। এই টেক্সটটাকে মনে করা হয়
মিল্টনের প্যারাডাইস লস্টের পেছনে একটা অন্যতম মেজর ইস্যু হিসেবে এই টেক্সটকে কনসিডার করা হয়। যাচ্ছি পরের প্রশ্নে। দেওয়া রয়েছে কিছুগুলো পোয়েম এবং তাদের প্রথম লাইন। আচ্ছা দেখা যাক পোয়েমগুলো কি কি রয়েছে। সরি, দ্য এক্সটেসি, দ্য পুলি, টু হিজ কয় মিস্ট্রেস, দ্য গুড মর্ন। এবং সে সাথে সাথে লিস্ট বিতে তাদের যে ইম্পর্টেন্ট লাইনগুলো রয়েছে সেগুলো কি দেওয়া রয়েছে আমরা দেখে নিই। তো একদম প্রথমে যা দেওয়া রয়েছে, ইয়েট লেট হিম গেট দ্য রেস্ট, এরকম কিছু দেওয়া রয়েছে। হোয়েন লাভ উইথ ওয়ান অ্যানাদার সো ইন্টারমিডিয়েটস, মাই ফেস ইজ ইন দাইন আইস, দাইন ইজ মাই অ্যাপিয়ার্স। নেক্সট রয়েছে, মাই ভেজিটেবল লাভ শুড গ্রো ভাস্টার দেন এম্পায়ার অ্যান্ড মোর স্লো। তো এই লাইনটা কিন্তু আমি মোটামুটি করে বুঝতে পারছি এটা টু হিজ কয় মিস্ট্রেসের লাইন। সো আমি সিটাকে আমি 4 এর সাথে কম্পেয়ার করলাম। তাহলে এবার দেখি সির সাথে 4 কিন্তু বি এবং ডির সাথে ক্র্যাশ করছে। ওকে, আচ্ছা তাহলে বাকি অপশনগুলো দেখা যাক। এবং যে মাই ফেস ইন দাইন আইজ, দাইন ইন মাই অ্যাপিয়ার্স, এইটা কিন্তু এই লাইনখানা নেওয়া হয়েছে কিন্তু এটা গুড মরো থেকে। তো তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে 3, এবং ডি যদি 3 হয় তাহলে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল। যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 16। একটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে পোস্ট হিউম্যানিজমের সম্পর্কে। কি বলা রয়েছে দেখে নিই। পোস্ট হিউম্যানিজম চ্যালেঞ্জেস দ্য ভিউ দ্যাট ম্যান ইজ অ্যাট দ্য সেন্টার অফ ক্রিয়েশন and contends that human beings share space with environmental forces, plants, animals and even machines. এবং সেই স্টেটমেন্ট থেকে বলা রয়েছে দুটো ইনফারেন্সেস দেওয়া রয়েছে। ওগুলো কি রয়েছে, যে পোস্ট হিউম্যানিজম এনভিসেজ এ নন অ্যান্থ্রোপোসেন্ট্রিক ইউনিভার্স, পোস্ট হিউম্যানিজম ইকুয়েটস হিউম্যান বিং উইথ প্লান্টস, অ্যানিমালস অ্যান্ড রোবটস। এটা সঠিক উত্তর হবে অপশন এ, যেটা পোস্ট হিউম্যানিজম এনভিসেজ এ নন অ্যান্থ্রোপোসেন্ট্রিক ইউনিভার্স। এটা সঠিক স্টেটমেন্ট, কিন্তু পোস্ট হিউম্যানিজম ইকুয়েটস হিউম্যান বিংস উইথ প্লান্টস, অ্যানিমালস অ্যান্ড রোবটস, এর সাথে ইকুয়ালের কোনো ব্যাপার নেই পোস্ট হিউম্যানিজমে। যে তো অপশন বি হয়ে যাবে এখানে রং। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17। হুইচ অফ দ্য ফলোয়িং পোয়েটস ডিড নট রাইট অ্যাবাউট দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সম্পর্কে এই 4 জন অথরের মধ্যে কে কোনো লেখালেখি করেননি? অ্যালান লুইস, কিথ ডগলাস, সিডনি কেইস, ডেভিড গ্যাসকয়েন। সঠিক উত্তর হবে অপশন ডি। যাচ্ছি পরের প্রশ্ন। Yes, I will be thy priest and build a fen in some untrodden reign of the mind, where burst thoughts new grown with pleasant pain. Instead of pines shall murmur in the wind. Given below are 4 statements regarding the given quotation. আচ্ছা, তো এটা ও টু নাইটিঙ্গেলের একটা লাইন, ও টু সাইকির একটা লাইন, সরি ও টু সাইকির লাইন এটা। তো ও টু সাইকির একটা লাইন। তো আমাদেরকে বলতে হবে এই স্টেটমেন্টের মাধ্যমে কবি এখানে কি বোঝাতে চেয়েছে। তো given below are 4 statements. আচ্ছা, চুজ দ্য ইনকারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাবাভ লাইন। তো এখানকার মধ্যে কোনটা ইনকারেক্ট এক্সপ্লেনেশন আমাদেরকে ওইটা খুঁজে বের করতে হবে। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দ্য ফ্লাওয়ার্স আর হিজ ভার্স টেন্ডেড বাই দ্য গার্ডেনার্স ফ্যান্সি। এটা কিন্তু ইনকারেক্ট এক্সপ্লেনেশন। তোমরা যদি স্টেটমেন্টটা পড়ে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে বাকি যে সমস্ত স্টেটমেন্টগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু ঠিক, বাকি অপশন ডি তে কিন্তু এখানে রং স্টেটমেন্ট। ওকে, তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 19। ইন দ্য লাস্ট ক্যান্টো অফ হোমার্স ইলিয়াড, হু কনভিন্সড অ্যাকিলিস টু গিভ অ্যাওয়ে দ্য ডেড বডি অফ হেক্টর ফর আ র্যানসাম। তো ইলিয়াডে যে লাস্ট ক্যান্টো রয়েছে ওখানে হেক্টর মারা গেছিল, এবং হেক্টর মারা যাওয়ার পরে অ্যাকিলিসের কাছে এই যে হেক্টরের ডেড বডিটাকে র্যানসামের জন্য কে প্রার্থনা করেছিল? থেটিস, হেরা, প্রিয়াম, অ্যান্ড্রোমেসি। বলো এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে অপশন এ, থেটিস। তো এটা ডব্লিউবি সেটের অফিসিয়াল অ্যান্সার কিতে তো থেটিস হিসেবে উত্তর দেওয়া রয়েছে, বাট এক্স্যাক্টলি কিন্তু ইলিয়াডে প্রিয়াম যে হেক্টরের বাবা, ও কিন্তু এসেছিল অ্যাকিলিসের কাছে তার ডেড বডিটা র্যানসাম হিসেবে চাওয়ার জন্য।
ওকে, তো আমরা স্টোরি হিসেবে অপশন সিটাকেই ধরি, বাট অফিসিয়াল অ্যান্সার কিন্তু অপশন এ দেওয়া রয়েছে। যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 20। আফটার দেয়ার অ্যারাইভাল ইন ডিডোস কার্থেজ, হু স্পোক টু ডিডো ফার্স্ট অ্যান্ড প্রেড ফর অ্যাসিস্ট্যান্স? এটার সঠিক উত্তর হবে ইলোনিয়াস। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 21। হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টরস ইজ নট এসেনশিয়াল ইন দ্য ইনিশিয়াল রিসার্চ প্রপোজাল? তো রিসার্চ প্রপোজাল তৈরির ক্ষেত্রে কোনটা প্রথম নট এসেনশিয়াল, অর্থাৎ প্রথমের দিকে কোনটা জরুরি নয়, কোন ফ্যাক্টর প্রথমে জরুরি নয়? রিসার্চ কোশ্চেন, রিসার্চ মেথোডোলজি, রিসার্চ অবজেক্টিভস অর দ্য রিসার্চ আউটকাম? এটা সঠিক উত্তর হবে অপশন ডি, রিসার্চ আউটকামটা নেসেসারি নয় প্রথমের দিকে। ইনিশিয়াল রিসার্চ প্রপোজালের ক্ষেত্রে রিসার্চ আউটকামটা কিন্তু নেসেসারি নয়। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 22। লিস্ট 1 এবং লিস্ট 2 দেওয়া রয়েছে। লিস্ট 1 এ কয়েকজন অথার এবং লিস্ট 2 তে তাদের ওয়ার্ডসগুলো আমরা ম্যাচ করে দেখি। ওলগা তোকারচুক, ফ্র্যাঙ্ক প্রেট্টি অ্যান্ড টেড ডেকার, জন ইরভিং, জুল ভার্ন। তো এখানে দ্য জন ইরভিং এর লেখা দ্য সাইডার হাউস রুলস, জন ইরভিং এর লেখা। এছাড়াও আমেরিকান রাইটার জন ইরভিং এর লেখা দ্য লিজেন্ড অফ দ্য স্লিপি হলো। তোমরা যদি কেউ ওই বিখ্যাত নভেলটা পড়ে থাকো, একটা দারুণ হরর কাইন্ড অফ ফিলিং ওই নভেল পড়লে পাওয়া যেতে পারে। তো দ্য জন ইরভিং এর দ্য সাইডার হাউস রুলস যদি তোমরা, এটা সঠিক উত্তর হয়ে যাবে। আমরা অপশন সিটা ট্রুর সাথে ম্যাচ করতে পারছি, তাহলে দেখি তো, তাহলে অপশন সিটাকে আমরা, যেহেতু অপশন সি ম্যাচ করছে টু এর সাথে, যেটা বাকি কোনো অপশনে নেই, তাই আমরা সিটাকে এখানে ধরে নিলাম সঠিক উত্তর এবং সির সাথে ম্যাচ করে নিই বাকি অপশনগুলোকে। ওলগা তোকারচুক তিনি লিখেছেন হাউস অফ ডে, হাউস অফ নাইট। ফ্র্যাঙ্ক প্রিট্টি অ্যান্ড টেড ডেকার, এনাদের বিখ্যাত লেখা রয়েছে হাউস। জুল ভার্ন, তিনি জুল ভার্ন কিন্তু একজন ইম্পর্টেন্ট রাইটার এবং তার লেখা দ্য স্টিম হাউস ইম্পর্টেন্ট ওয়ার্কস। ওকে, জুল ভার্নের লেখা ইম্পর্টেন্ট ওয়ার্কস কি ছিল? দ্য জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, তাই না? আচ্ছা, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 23। বলা রয়েছে যে ইসাবেল আলেন্ডে, মারিও ভার্জেস ইউসা, আলজিও কার্পেন্টার অ্যান্ড কার্লো ফুয়েন্টেস, এরকম চারজন অথার রয়েছে এবং তাদের ইম্পর্টেন্ট ওয়ার্কস। ইসাবেল আলেন্ডে ইনি কিন্তু লিখেছেন দ্য হাউস অফ দ্য স্পিরিটস। ওকে, তাহলে অপশন এর সাথে ম্যাচ হচ্ছে অপশন 3। জর্জ, এই যে মারিও ভার্জেস ইয়োসা, তিনি লিখেছেন কিন্তু লস্ট স্টেপস। ওকে, সরি, দ্য লস্ট স্টেপস লিখেছেন আলজিও কার্পেন্টার কিন্তু লস্ট স্টেপের রাইটার। মারিও ভার্জেস ইয়োসা তিনি লিখেছেন দ্য টাইম অফ দ্য হিরো। এই অপশন ডি এখানে হয়ে যাবে সঠিক উত্তর। তো এই তিনজন রাইটার, এদের মধ্যে এনাদেরকে আমরা ওয়ার্ল্ড লিটারেচার পড়লে দেখতে পাবো। যেমন এই যে মারিও ভার্জেস ইয়োসা, ইনি কিন্তু একজন আর্জেন্টাইন রাইটার। ওকে, যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 24। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ওয়ার্ক বাই পিটার হ্যান্ডকে? অর্থাৎ নিচের দেওয়া চারটি অপশনের মধ্যে কোনটি পিটার হ্যান্ডকের নয়? আ সরো বিয়ন্ড ড্রিমস, দ্য মোরাভিয়ান নাইট, স্লো হোমকামিং, দ্য আনকনসোল্ড। ওকে, তো এটার মধ্যে কোনটা পিটার হ্যান্ডকের লেখা নয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দ্য আনকনসোল্ড। ওকে, আচ্ছা, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 25। ওয়ান্স এগেইন এটা বিভিন্ন অথারের নাম এবং তাদের ওয়ার্কসের ম্যাচিং দেওয়া রয়েছে, আমরা চল দেখি। অ্যালেক্সিয়াস রাইট, ইনি কিন্তু একজন অস্ট্রেলিয়ান রাইটার। জর্জ লেমিং, অ্যালিস মনরো, স্যাম সালভেদরি। এবার এই চারজন অথার এবং তাদের ওয়ার্কসগুলোকে আমাদেরকে ম্যাচ করতে হবে। জর্জ ল্যামিং এর লেখা ইন দ্য ক্যাসেল অফ মাই স্কিন, অপশন 2 এর সাথে 3 ম্যাচ হচ্ছে, যেটা আমরা অপশন বি এবং সিতে পাচ্ছি। আচ্ছা, স্যাম সালভেদরি, এলার লেখা ফানি বয়, এটা কিন্তু একটা এলজিবিটিকিউ নভেল, ওই থিমে লেখা। সো অপশন 4 হয়ে যাচ্ছে 1, এবং এটাও আমরা দেখছি যে দুটো অপশনের সাথে ম্যাচ হচ্ছে। অ্যালেক্সিয়াস রাইট, এনার লেখা কার্পেন্ট্রিয়া, অপশন 1 এর সাথে 2,
ওয়ানের সাথে টু রয়েছে অপশন বি তে, তাই না? তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। যাচ্ছি কোশ্চেন নাম্বার 26। Sir Philip Sidney's definition of poetry in An Apology for Poetry as an imitation, that is to say, representing, counterfeiting, figuring forth, to speak metaphorically, a speaking picture was derived from. তো ফিলিপ সিডনি তার পোয়েট্রির ডেফিনেশনে তিনি এরকম এক ধরনের একটা স্টেটমেন্ট বলেছেন। তো তিনি ওখানে বলছেন, তো তিনি ওইখানে এইরকম একটা স্টেটমেন্ট দিতে গিয়ে বলছেন যে পোয়েট্রি ইজ এ স্পিকিং পিকচার। তো আমাদেরকে বলতে হবে কোন অথার, কোন রাইটারের লেখা এই যে স্পিকিং পিকচার, অর্থাৎ পোয়েট্রি ইজ এ স্পিকিং পিকচার, কোন অথারের কাছ থেকে ইনফ্লুয়েন্স হয়ে তিনি এই কথাটা অ্যাপোলজি ফর পোয়েট্রিতে বলেছেন। ওকে, আশা করি বোঝা গেছে। সঠিক উত্তর কি হবে এটার? সঠিক উত্তর হবে হোরেস। হোরেস তিনি তার আর্টস পোয়েটিকাতে কিন্তু বলেছেন যে পোয়েট্রি ইজ এ স্পিকিং পিকচার, এবং স্যার ফিলিপ সিডনি তার এই কোটেশনটাকে অ্যাপোলজি ফর পোয়েট্রিতে ইউজ করেছেন। তো আমাদেরকে এটা খুব ভালো করে মনে রাখতে হবে যে স্পিকিং পিকচার, পোয়েট্রি ইজ এ স্পিকিং পিকচার, দিস কনসেপ্ট ইজ গিভেন বাই হোরেস। ওকে, বোঝা গেছে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 27। হুইচ নভেলিস্ট সে দ্যাট হি ডিসক্রাইবস নট ম্যান বাট ম্যানার্স? ওকে, তো কোন নভেলিস্ট তিনি তার লেখাতে তিনি ডেসক্রাইব করেছেন যে আই এম টকিং অ্যাবাউট ম্যান, আই এম টকিং নট অ্যাবাউট ম্যান বাট ম্যানার্স। ওকে, কে বলেছেন? চার্লস ডিকেন্স, টমাস হার্ডি, হেনরি ফিল্ডিং, স্যামুয়েল বাটলার। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হেনরি ফিল্ডিং। হেনরি ফিল্ডিং তিনি তার টম জোন্স এই যে নভেলটাতে তিনি এইরকম একটা কোটেশন বলেছেন। যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 28। What are the three crucial words used by Stephen for a writer's survival in James Joyce's Portrait of the Artist as a Young Man? অর্থাৎ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যানে আমরা স্টিফেন ডেডলাসের ক্যারেক্টারকে পেয়েছি, এবং ওই স্টিফেন ডেডলাস তিনটে ক্রুশিয়াল ওয়ার্ড বলেছে। মানে স্টিফেন ডেডলাসের যে ক্যারেক্টারটা বা চরিত্রটা রয়েছে, একটা পোয়েটের সার্ভাইভেলের জন্য, একটা রাইটারের সার্ভাইভেলের জন্য কি কি করা দরকার, তিনটে ক্রুশিয়াল ওয়ার্ডের কথা স্টিফেন ডেডলাস ওই জেমস জয়েসের পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যানে বলেছে। তো সেই তিনটে ওয়ার্ডস কি কি? কোশ্চেন নাম্বার 28-এ এটা চেয়েছে। এক্সাইল, কানিং, ক্রাফট, সাইলেন্স, এক্সাইল, কানিং, কানিং, সাইলেন্স, সিক্রেসি, এক্সাইল, সাইলেন্স, টেকনিক। এটা জাস্ট একটা ফ্যাকচুয়াল প্রশ্ন, জানতে হবে এটার উত্তর। সাইলেন্স, এক্সাইল অ্যান্ড কানিং হয়ে যাবে সঠিক উত্তর। যাচ্ছি কোশ্চেন নাম্বার 29। হুইচ বুক বাই রোহিনাথন মিস্ত্রি ডিলস উইথ দ্য ইন্ডিয়ান ইমার্জেন্সি? অর্থাৎ রোহিনাথন মিস্ত্রির লেখা কোন ওয়ার্কসে আমরা ইন্ডিয়ান ইমার্জেন্সি সম্পর্কে জানতে পারি? তো ইন্ডিয়ান ইমার্জেন্সি যেটা ইন্দিরা গান্ধীর আমলে হয়েছিল, তো এটা রবীন্দ্রনাথ মিস্ত্রির কোন ওয়ার্কসে তার ইনফ্লুয়েন্স রয়েছে? সাচ আ লং জার্নি, আ ফাইন ব্যালেন্স, ফ্যামিলি ম্যাটার্স, টেলস ফ্রম দ্য ফিরোজ শাহ ওয়াক। এটা সঠিক উত্তর হবে অপশন বি, আ ফাইন ব্যালেন্স। তার লেখা ফাইন ব্যালেন্সে আমরা ইন্ডিয়ান ইমার্জেন্সির কথা উল্লেখ করতে দেখেছি। আচ্ছা, কোশ্চেন 30 থেকে 33 পর্যন্ত এটা একটা প্যাসেজ দেওয়া রয়েছে, কম্প্রিহেনশন প্যাসেজ। আমি তোমাদের উদ্দেশ্যে শুধু উত্তরগুলোই বলে দিই, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। কোশ্চেন নাম্বার 30 সঠিক উত্তর হবে অপশন এ, কোশ্চেন নাম্বার 31 এর সঠিক উত্তর হবে অপশন বি, এবং কোশ্চেন নাম্বার 32 সঠিক উত্তর হবে অপশন ডি, এবং কোশ্চেন নাম্বার 33 সঠিক উত্তর হবে অপশন বি। আশা করি বোঝা গেছে। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 34। which match the famous titles on Shakespeare with the schools of literary theory to which they belong? তো এখানে শেক্সপিয়ারিয়ান লিটারারি থিওরি, আচ্ছা শেক্সপিয়ারের সম্পর্কে বিভিন্ন থিওরিগুলো, থিওরিটিক্যাল ওয়ার্ডসগুলোর নাম দেওয়া রয়েছে, এবং সেই ওয়ার্ডসগুলো কোন থিওরির আন্ডার বিলং করছে আমাদেরকে ওটা বলতে হবে। আচ্ছা, এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে যে শেক্সপিয়ার আওয়ার কন্টেম্পোরারি, এই ওয়ার্কসটা মার্কসিজমের সাথে যুক্ত। সো অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর বাকি আমরা যদি ম্যাচ করে দেখি তাহলে দেখতে পাবো যে পলিটিক্যাল শেক্সপিয়ার এটা লিখেছেন জোনাথন ডলিমোর এবং অ্যালান সিনফিল্ড, যেটার অপশন হয়ে যাবে অপশন 3, যেটা নিউ হিস্টোরিসিজম
এই পলিটিক্যাল শেক্সপিয়ার এটা নিউ হিস্ট্রিসিজমের সাথে যুক্ত। দ্য শেক্সপিরিয়ান টেম্পেস্ট এটা কিন্তু নিউ ক্রিটিসিজমের সাথে যুক্ত, এবং রিডিং শেক্সপিয়ার হিস্টোরিক্যালি ফেমিনিজমের সাথে যুক্ত। সো অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 35। The title of Thomas Hardy's Far from the Madding Crowd is borrowed from, অর্থাৎ টমাস হার্ডির লেখা ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড এই টাইটেলটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা একটা খুব ভালো প্রশ্ন আমরা বলতে পারি, যেটা আমাদের অবশ্যই জেনে রাখা দরকার অ্যাজ এ লিটারেচার স্টুডেন্ট। টমাস হার্ডিস ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড এর এই টাইটেলটা, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড টমাস হার্ডিস এই টাইটেলটা নেওয়া হয়েছে গ্রেস এলিজি রিটিং ইন কার্ট্রিজ চার্চিয়ার থেকে। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 36। Which of these characteristics apply to Thomas Carlyle's description of the poet in his volume Heroes and Heroes Worship? তো টমাস কার্লাইলের লেখা হিরোজ এবং হিরোজ অ্যান্ড হিরো ওয়ারশিপে দেখতে পেয়েছি যে টমাস কার্লাইল তিনি পোয়েটের সম্পর্কে দুটো ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা করেছেন। ওই দুটো ক্যারেক্টারিস্টিক্স কি? আ পোয়েট ইজ এ প্রফেট, হিস্টোরিয়ান, মার্টিয়ার্স অর রিফর্মার। এটা সঠিক উত্তর হবে অপশন সি। তিনি পোয়েটকে বলেছেন প্রফেট। প্রফেট মানে কি? যারা ভবিষ্যৎ দেখতে পারে, তারা ভবিষ্যৎ দেখতে পারে, যারা ফরচুন সিয়ার। আর হিস্টোরিয়ানস। ওকে, আচ্ছা, সো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 37। দ্য ফ্রেজ নিউ জার্নালিজম ওয়াজ কোডিফাইড উইথ ইটস কারেন্ট মিনিং বাই। তো নিউ জার্নালিজম বলে যে ফ্রেজটা রয়েছে ওইটা কার সাথে যুক্ত? ট্রুম্যান কাপোটে, হান্টার টমসন, নরম্যান মেলার আর টম উলফি। নিউ জার্নালিজম কনসেপ্টে টম উলফির সাথে যুক্ত। অপশন ডি এখানে সঠিক উত্তর। যাচ্ছি কোশ্চেন নাম্বার 38। ভার্জিনিয়া উলফ ক্যারেক্টারাইজড the literary style of which English writer as loving and taking the liberties of a lover? তো একজন ইংলিশ রাইটারের সম্পর্কে ভার্জিনিয়া উলফ, অর্থাৎ একজন ইংলিশ রাইটারের লিটারেরি স্টাইলের সম্পর্কে ভার্জিনিয়া উলফ এরকম একটা কমেন্ট করেছেন যে লাভিং অ্যান্ড টেকিং দ্য লিবার্টিস অফ এ লাভার। তো এখানে কে এই সেই ইংলিশ রাইটার? এস.টি. কোলরিচ, ওয়াল্টার প্যাটার, উইলিয়াম হ্যাজলিট আর চার্লস ল্যাম্ব। এটা সঠিক উত্তর হবে অপশন সি, উইলিয়াম হ্যাজলিট। এবং উইলিয়াম হ্যাজলিটের সম্পর্কে ভার্জিনিয়া উলফ এরকম একটা মন্তব্য করেছেন। হোয়াট ইজ মিন্ড বাই ইন্টারটেক্সচুয়ালিটি? ইন্টারটেক্সচুয়ালিটি কথার অর্থ কি? এই ইন্টারটেক্সচুয়ালিটি কথার অর্থ হচ্ছে গিয়ে, এই কনসেপ্টটা কিন্তু কার দেওয়া? এটা দেওয়া জুলিয়া ক্রিস্তিভার। জুলিয়া ক্রিস্তিভার দেওয়া এই কনসেপ্ট, যেটার মানে কি? আচ্ছা, অপশনগুলো আমরা দেখি। মেকিং আ নিউ এডিশন অফ অ্যান এক্সিস্টিং টেক্সট, অর্থাৎ কোনো একটা এক্সিস্টিং টেক্সটটাকে তার নতুন এডিশন বের করা। ডেমনস্ট্রেটিং রিলেশনশিপ বিটুইন টেক্সটস, কোনো টেক্সটের মধ্যে রিলেশনশিপ তৈরি করা, দেখানো, ডেমনস্ট্রেট করা। প্ল্যাগারাইজিং ফ্রম সেভারাল টেক্সট, বিভিন্ন টেক্সট থেকে প্ল্যাগারাইজ টেক্সটকে বের করা। কোটিং ফ্রম সেভারাল টেক্সট, বিভিন্ন টেক্সট থেকে কোট করা। তো ইন্টারটেক্সচুয়ালিটি কথার মানে হচ্ছে ডেমনস্ট্রেটিং রিলেশনশিপ বিটুইন টেক্সটস। এর মানেটা কি? না, ধরো তুমি কোনো টেক্সট পড়ছো, ওই টেক্সট পড়তে পড়তে তার ভেতরে কোনো রেফারেন্স আসছে অন্য টেক্সটের। সাপোজ তুমি যদি ওয়েস্টল্যান্ড পড়ো, তাহলে লক্ষ্য করবে ওর ভেতরে হ্যামলেটের রেফারেন্স আসছে। এছাড়া তুমি যদি লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক পড়ো, তাহলে ওখানে লক্ষ্য করবে যে ওখানে হ্যামলেটের রেফারেন্স আসছে। এছাড়াও ওখানে রেফারেন্স আসছে রাফায়েলের, তাই না? তো তুমি যখন একটা টেক্সট পড়তে পড়তে তার ভেতরে অন্য একটা টেক্সটের রেফারেন্স আসছে, সেটাকে আমরা ইন্টারটেক্সচুয়ালিটি বলি, তাই না? আচ্ছা, যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 40। বলেছে অফ হুইচ বুক ইন দিস ইজ দ্য সাবটাইটেল or the preservation of favored race in the struggle for life? একটা সাবটাইটেল দেওয়া রয়েছে। এই সাবটাইটেলটা কোন ওয়ার্কসের সাবটাইটেল? জন ব্যাপটিস্ট লেমার্কের দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ অ্যানিমালস, চার্লস লেইলের প্রিন্সিপালস অফ জিওলজি সাবটাইটেল, চার্লস ডারউইনের অন দ্য অরিজিন অফ স্পিসিসের সাবটাইটেল, অর ফ্রেঞ্চ বোয়াজের রেস, ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারের সাবটাইটেল? এটা সঠিক উত্তর হবে অপশন সি, চার্লস ডারউইনের অন দ্য অরিজিন অফ স্পিসিসের সাবটাইটেল কিন্তু এটা।
কোশ্চেন নাম্বার 41, হু রোড ইন্ডিয়া উইন্স ফ্রিডম, অর্থাৎ ইন্ডিয়া উইন্স ফ্রিডমের লেখক কি? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ। এরকম কিছু ওয়ার্কস, র্যান্ডম ওয়ার্কস আমাদের ডব্লিউবি সেটে এসে থাকে। ওকে, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মৌলানা আবুল কালাম আজাদ। যেমন ধরো হু রোড ইন্ডিয়া উইন্স ফ্রিডম, মৌলানা আবুল কালাম আজাদ, তাই তো? এরকম দিয়েছে। সেরকম সৌরভ গাঙ্গুলির তার যে অটোবায়োগ্রাফি রয়েছে, সত্যজিৎ রায়ের বিভিন্ন ওয়ার্কস, এরকম বিভিন্ন প্রশ্ন এসে থাকে। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 42। আচ্ছা, এটা একটা লেংদি প্রশ্ন, আমি এটা স্কিপ করছি তোমাদের জন্য। জাস্ট আমি উত্তরটা তোমাদের বলেছি, এটার অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। একই রকম ভাবে কোশ্চেন 43, এটাকেও আমি স্কিপ করছি। কোশ্চেন নাম্বার 43 সঠিক উত্তর হবে অপশন বি। যাচ্ছি কোশ্চেন নাম্বার 44। অ্যাকর্ডিং টু দ্য SQ3R model of studying a text, the 3R stand for। তো এই 3R এর কথার অর্থ কি? রিড, রিকল, রিভিউ। ওকে, কোন একটা টেক্সট পড়তে গেলে আমাদেরকে এই 3R টেকনিকটা ইউজ করতে হবে। কি না, এই 3R টেকনিক হলো রিড, রিকল এবং রিভিউ করা। ওকে, দিলে একটা টেক্সট খুব ভালো করে আমরা মেমোরাইজ করতে পারবো। যাচ্ছি কোশ্চেন নাম্বার 45। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এফেক্টিভ ফিল্টার ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং? তো এইটা সঠিক উত্তর সবগুলোই হবে এ, বি, সি, ডি, যেটা অফিসিয়াল অ্যান্সার কিতে দেওয়া রয়েছে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 46। বিভিন্ন ওয়ার্ড এবং তারা কোন ল্যাঙ্গুয়েজ থেকে লোন হয়েছে, মানে তাদেরকে কোন ল্যাঙ্গুয়েজ থেকে বড় করা হয়েছে, সেটা আমাদেরকে ম্যাচ করতে হবে। এটা সঠিক উত্তর হবে কট। কট আমরা নিয়েছি হিন্দি থেকে। ওকে, চার্জ, আমরা চার্জকে পেয়েছি গ্রিক ওয়ার্ড থেকে, ওটা বড় করা হয়েছে। পাওয়ার বড় করা হয়েছে ফ্রেঞ্চ থেকে, এবং স্ট্যাম্পেড বড় করা হয়েছে স্প্যানিশ ওয়ার্ড, স্ট্যাম্পেড। ওকে, সো এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এই স্ট্যাম্পেড ওয়ার্ডটা কিছুদিন আগে আমরা খুব শুনেছি, ওই বেঙ্গালুরুর স্টেডিয়ামে, বেঙ্গালুরু অর্থাৎ আরসিবির যে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন হয়েছিল, ওইখানে যে স্ট্যাম্পেড হয়েছিল, অর্থাৎ কিছুজন প্রায় 11 জন মতন লোক নিহত হয়েছিল স্ট্যাম্পেডে, অর্থাৎ পায়ের নিচে চাপা পড়ে গেছিল। তো এই স্ট্যাম্পেড ওয়ার্ডটা কিন্তু স্প্যানিশ ওয়ার্ড। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 47। অ্যাকর্ডিং টু হুইচ লিঙ্গুইস্টিক প্রসেস ডিড ভয়েসলেস ফ্রিকেটিভস বিকেম ভয়েসড ফ্রিকেটিভ ইন দ্য প্রোটো-জার্মানিক ল্যাঙ্গুয়েজ ইফ দে ফলোড অ্যান আনস্ট্রেসড সিলেবল? এটা সঠিক উত্তর হবে অপশন বি, ভার্নার্স ল। এগুলো জাস্ট সিম্পল একটু জেনে রাখো। Question number 48. The great vowel shift occurred in the English language during which of the following periods? তো এই গ্রেট ভাওয়েল শিফটটা এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কত সাল থেকে কত সাল পর্যন্ত চলেছিল? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1350 থেকে 1650 পর্যন্ত। ওকে, বোঝা গেছে? যাচ্ছি কোশ্চেন নাম্বার 49. How did the word aesthetic come into being? তো এই যে অ্যাস্থেট ব্যাপারটা, অ্যাস্থেট বলে যে ওয়ার্ডটা রয়েছে, এইটা আমরা কোথা থেকে পেয়েছি? As an abbreviation of aestheticism, as an abbreviation of aestheticize, as an back formation from aesthetic, as a loan word from medieval French. তো এই অ্যাস্থেটিক ব্যাপারটা না, এটা কিন্তু ব্যাক ফরমেশন, তাই না? দেখো না, AESTHETIC, অ্যাস্থেটিকটাকে আমরা অ্যাস্থেটিক, এটা যখন ব্যাক ফরমেশন হচ্ছে তখন হয়ে যাচ্ছে অ্যাস্থেটিক। সো অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, দ্য এক্সপ্রেশন সোয়ান রোড ইজ এন এক্সাম্পল অফ। সোয়ান রোডটা কিসের এক্সাম্পল? এটা এক্সাম্পল হচ্ছে কেনিংয়ের এক্সাম্পল। ওকে, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 51. টিনটিন কমিক্স বিয়াঙ্কা ক্যাস্টাফিওরে repeatedly refers to Captain Haddock as Paddock, Hopscotch as a dry dog, and Hemlock. তো টিনটিনের কমিক্স যদি তোমরা কেউ পড়ে থাকো তাহলে ওখানে লক্ষ্য করবে বিয়াঙ্কা ক্যাস্টাফিওরে ও কিন্তু বারবার এরকম ধরনের একটা মিসপ্রোনাউন্সিয়েশন করছে, বারবার ভুল করছে। তো এই ভুলটাকে আমরা কি বলি? এক্সপ্লিটেটিভস, জনসনিজ, স্পুনারিজম, নিউলোজিজম। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্পুনারিজম।
ওকে, স্পুনারিজম। আচ্ছা, নেক্সট কোশ্চেন একটা লেংদি কোশ্চেন, এটাকে আমরা স্কিপ করব, আমি তোমাদের উদ্দেশ্যে বলে দিই, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 53, ডক্ট্রিনা ক্রিস্টি, দ্য ফার্স্ট বুক টু বি প্রিন্টেড ইন ইন্ডিয়া ওয়াজ প্রিন্টেড ইন। তো ডক্ট্রিনা ক্রিস্টি এইটা কত সালে প্রথম ইন্ডিয়াতে প্রিন্ট করা হয়েছিল? 1687, 1775, 1578 or 1492? এর সঠিক উত্তর হবে 1578। পরের প্রশ্ন, হু স্যাটারিক্যালি ডেসক্রাইবড ইংলিশ অ্যাজ ইন্ডিয়াস আন্টি টাং অ্যাজ অপোজ টু ইটস মেনি মাদার টাং। তো ইংলিশটাকে ইন্ডিয়ার আন্টি টাং ল্যাঙ্গুয়েজ হিসেবে কে বর্ণনা করেছে? প্রবাল দাশগুপ্ত, বার্চ কাচরু, গাইল ওমবেদ, গোপাল গুরু। এটা সঠিক উত্তর হবে অপশন এ, প্রবাল দাশগুপ্ত। তো তোমরা যারা এই প্রবাল দাশগুপ্ত বা বার্চ কাচরুর নাম প্রথম শুনছো, তোমরা একটা কাজ করতে পারো, এদের সম্পর্কে একটু ইন্টারনেটে সার্চ করে নিয়ে কিছু নোটস এদের নিয়ে লিখে নিতে পারো। তার মধ্যে প্রবাল দাশগুপ্তের লেখা, প্রবাল দাশগুপ্তের ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে আন্টিটাং। ওকে, আন্টিটাং ইংলিশ। যাচ্ছি পরের প্রশ্ন, There is no village in India, however, that has not a rich Sitala Purana or legendary history. What is the technical term for using bhasha words is an English text? তো আমাদেরকে বলতে হবে সিম্পলি যে এই ধরনের যে আমরা এক্সাম্পলটা দেখছি, এটা কোন ধরনের এক্সাম্পল? ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল, ল্যাঙ্গুয়েজ অ্যাডমিক্সচার, পিডজিন ইংলিশ, কোড ব্রেকিং, কোড সুইচিং। এটা সঠিক উত্তর হবে অপশন ডি, কোড সুইচিং এর এক্সাম্পল। Who was the proponent of major campaign against Indian writing in English under the rubric of what called nativism? বালচন্দ্র নামদে, সুনীল গঙ্গোপাধ্যায়, নিরালা এবং অপশন ডি, ইউআর অনন্তমূর্তি। এটাও সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বালচন্দ্র নামদে। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 57, হু ইজ দ্য অথর অফ দ্য ইন্ডিয়ানাইজেশন অফ দ্য ইংলিশ? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা রাইটারের নাম কি? এম কে নায়েক, বার্চ কাচরু, আর কে বানসাল, কে আর শ্রীনিবাস আয়াঙ্গার। এটা সঠিক উত্তর হবে বার্চ কাচরু, দ্য ইন্ডিয়ানাইজেশন অফ ইংলিশ, অপশন বি। অ্যাকর্ডিং টু Baudrillard, the success of advertisement depends on their ability to conjure up a seductive hyper reality. তো জিন বড্রিলার্ডের এটা একটা কনসেপ্ট হাইপার রিয়েলিটির সম্পর্কে। তো আমাদেরকে বলতে হবে হাইপার রিয়েলিটির সম্পর্কে কোন অপশনটা এখানে সঠিক নয়। ইট ইজ দ্য রিফ্লেকশন অফ বেসিক রিয়েলিটি, ইট ইজ মাস্ক দ্য প্রিভেন্টস পারভার্টস অফ বেসিক রিয়েলিটি, ইট মার্কস দ্য অ্যাবসেন্স অফ এ বেসিক রিয়েলিটি, ইট বেয়ার্স নো রিলেশন টু এনি রিয়েলিটি। তোমরা যদি থিওরি পড়ে থাকো তাহলে ওখানে হাইপার রিয়েলিটি বা পোস্ট মডার্নিজম যে কনসেপ্ট রয়েছে, থিওরি রয়েছে, ওইখানে পড়লে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করবে এই হাইপার রিয়েলিটির কনসেপ্টটা। তো আপাতত এখানে সঠিক উত্তর হবে অপশন এ, তার কারণ বাকি যে তিনটা ফিচার্স রয়েছে সেটা কিন্তু হাইপার রিয়েলিটির সম্পর্কে ম্যাচ করে। ওকে, হাইপার রিয়েলিটি, বাট অপশন এ কিন্তু ম্যাচ করছে না, সো অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আর রিডিং অফ এ লিটারেরি ওয়ার্ক দ্যাট ইজ ডিটারমাইন্ড বাই ইটস এফেক্ট অর ইমোশনাল ইম্প্যাক্ট অন দ্য রিডার হ্যাজ বিন টার্মড অ্যাজ। তো কোনো একটা টেক্সট, লিটারেরি টেক্সট, ওটাকে পড়ার পর সেটা যখন একটা অথরের উপর একটা ইমোশনাল ইম্প্যাক্ট ফেলে, তো সেইটাকে আমরা কি বলি? অ্যাফেক্টিভ ফ্যালাসি, অ্যাপোরিয়া, ইন্টেনশনাল ফ্যালাসি, ডিসঅ্যাসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এফেক্টিভ ফ্যালাসি। ওকে, এফেক্টিভ ফ্যালাসি। যাচ্ছি পরের প্রশ্ন, আন্ডার হুইচ অফ দ্য ফলোইং ডিসিপ্লিনস উড স্টাডি অফ ইমোজিজ অ্যান্ড ইমোটিকনস বি প্লেসড? অর্থাৎ এই যে ইমোজি আমরা হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময় ইউজ করে থাকি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন প্ল্যাটফর্মে ইউজ করে থাকি না, ইমোজি ইউজ করে থাকি। তো সেই ইমোজিগুলো যেগুলো রয়েছে, ওই সমস্ত ইমোজি কোন স্টাডিতে, কোন শাখাতে আমরা ওটাকে স্টাডি করি? ওকে, কোন ডিসিপ্লিনে আমরা ওটাকে স্টাডি করি? সেমিওলজি, সিম্বিওলজি, সেমিওটিক্স, সিমেন্টিক্স। এটা সঠিক উত্তর হবে অপশন সি, সেমিওটিক্স। সেমিওটিক্স ইজ দ্য স্টাডি অফ সাইন। যেমন ধরো আমরা ট্রাফিক লাইট যখন দেখি, সেখানে যখন আমরা রেড লাইট দেখতে পাই তখন আমরা থেমে যাই, বা অ্যাম্বুলেন্সে যে ক্রস চিহ্ন থাকে, প্লাস চিহ্ন থাকে, ওইটা দেখে আমরা বুঝতে পারি যে ওটা রিলেটেড টু ডক্টর। তো এই যে
আমরা কোনো সাইন দেখে ওটার আন্ডারনিথ মিনিংটা বুঝতে পারি, এইটা মেইনলি আলোচনা করা হয় বা স্টাডি করা হয় সেমিওটিক্সের আন্ডারে। ওকে, যাচ্ছি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 61, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ সায়েন্স ফিকশন? এটার মধ্যে 4টে সিনেমার নাম দেওয়া রয়েছে, কোনটা সায়েন্স ফিকশন নয়? নেক্রোম্যান্সার, আফতার, ইটি, ভার্টিগো। তো এটা সঠিক উত্তর হবে এ এবং ডি, এ ডি। ওকে, এ ডি হবে সঠিক উত্তর। এগুলো কিন্তু সায়েন্স ফিকশন না। বাকি আফতার তোমরা তো নিশ্চয়ই জানো, জেমস ক্যামেরনের আফতার, এবং ইটি, ইটি হচ্ছে স্টিফেন স্পিলবার্গের ইটি। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 62, হু ইজ দ্য ফার্স্ট বেঙ্গলি অ্যাক্টর টু পারফর্ম শেক্সপিয়ারিয়ান ক্যারেক্টার ইন কলোনিয়াল থিয়েটার ইন ক্যালকাটা? ওকে, তো এখানে বলতে চেয়েছে যে একজন বাংলার একজন অভিনেতা রয়েছেন বা ছিলেন, তিনি কে, তার নাম আমাদেরকে এখানে বলতে হবে, যিনি কলোনিয়াল অর্থাৎ কলোনিয়াল ফেজের পরে যখন প্রথম কলকাতায় থিয়েটার হয়েছিল, তিনি কিন্তু শেক্সপিয়ারিয়ান ক্যারেক্টার একটা প্লে করেছিলেন। গিরিশচন্দ্র ঘোষ, বৈষ্ণবচরণ আধ্যায়, অমরেন্দ্রনাথ সেন, রমেন্দ্রনাথ পোদ্দার। এটা সঠিক উত্তর হবে অপশন বি, বৈষ্ণবচরণ অধ্যায়। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 63, ম্যাচ দ্য আইটেমস ইন লিস্ট 1 ইন দেয়ার করেসপন্ডিং আইটেম ইন লিস্ট 2, অর্থাৎ লিস্ট 1 এর সাথে লিস্ট 2 আমাদেরকে এটাকে ম্যাচ করতে হবে। লিস্ট 1 এ দেখতে পাচ্ছি দ্য লাস্ট সাফার, লিস্ট অপশন 2 তে বালজাক, 3 তে রয়েছে দ্য অ্যাম্বাসেডর, এবং তারপরে রয়েছে বাচ। আমাদেরকে এটা ম্যাচ করতে হবে। দ্য লাস্ট সাফার আমরা সকলেই জানি এটা লিওনার্দো দা ভিঞ্চির একটা ওয়ার্কস। এই যে বালজাক, অনারেডি বালজাক, ইনি কিন্তু লিখেছেন সারাসাইন। ওকে, অনারেডি বালজাক লিখেছেন সারাসাইন, এবং এরপরে দ্য অ্যাম্বাসেডার্স হ্যান্স হলবিন রিলেটেড টু, এবং অপশন 4 ইজ রিলেটেড টু ক্যান্টাটা। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 44, in an essay of dramatic poesy the play Dryden chose to justify his defense of English drama. তো an essay of dramatic poesy তে ড্রাইডেন কিন্তু ইংলিশ ড্রামার সম্পর্কে জাস্টিফাই করতে গিয়ে তিনি একটা ড্রামার কথা উল্লেখ করেছেন। আমাদেরকে বলতে হবে তিনি কোন ড্রামার কথা উল্লেখ করেছিলেন। এপিসিন আর সাইলেন্ট ওমেন, বেন জনসনের লেখা এই ওয়ার্কসটা, দ্য রাইভেল লেডিস, মেজার ফর মেজার, আর স্যামসন এগেইনস্ট দিস। সঠিক উত্তর হবে অপশন এ, এপিসিন or the silent women. Okay, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 65, the 1966 film দিল দিয়া দর্দ লিয়া is an adaptation of, অর্থাৎ 1966 এর ফিল্ম দিল দিয়া দর্দ লিয়া কোন ফিল্মের অ্যাডাপ্টেশন, কোন ওয়ার্কসের অ্যাডাপ্টেশন? উইদারিং হাইটস, জুড দ্য অবস্কিউর, সিলাস মার্নার, অলিভার টুইস্ট। এর সঠিক উত্তর হবে অপশন এ, এমিলি ব্রন্টির লেখা উইদারিং হাইটস, তার অ্যাডাপ্টেশন হচ্ছে দিল দিয়া দর্দ লিয়া। Question number 66, Raymond Williams' theory of cultural materialism was influenced by, তো রেমন্ড উইলিয়ামের একটা কনসেপ্ট ছিল কালচারাল ম্যাটেরিয়ালিজম। তো তিনি মেইনলি কোথা থেকে ইনফ্লুয়েন্স হয়ে, কার কাছ থেকে ইনফ্লুয়েন্স হয়ে তিনি এই কনসেপ্টটা দিয়েছিলেন? ফুকো, মার্কস, ডেরিডা আর বাখতিন। এর সঠিক উত্তর হবে অপশন বি, মার্কস। গোইং টু কোশ্চেন নাম্বার 67, হু অ্যামং দ্য ফলোইং ডেসক্রাইবড সায়েন্স ফিকশন অ্যাজ এ gamut of speculation and social criticism, hardware and exotic adventure? তো সায়েন্স ফিকশনের সম্পর্কে এরকম একটা মতবাদ কে করেছেন? এটার সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, রবার্ট স্কোলস অ্যান্ড এরিক র্যাপকিন। তো এরকম এক দুটো প্রশ্ন কিন্তু আমাদের সকলেরই প্রায় অজানা থাকে, এগুলো নিয়ে বেশি ভয় পাওয়ার কোনো দরকার নেই, এগুলো একটা আন্দাজে গেস করতে হয়। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 68, দ্য কনসেপ্ট অফ রাইজোমিক ন্যারেটিভ, এই রাইজোমিক ন্যারেটিভ কনসেপ্টটা ওয়াজ ফর্মুলেটেড বাই, কে ফর্মুলেট করেছিলেন? জিন বড্রিলার্ড, জিন ফ্রান্সিসকো লিওটার্ড, গাইলেস ডেলিউস, ফেলিক্স গাথারি,
ডোনা হ্যারাওয়ে। এটা কিন্তু এই রাইজোমিক বা রাইজোম এই কনসেপ্টটা গাইলিস ডিলিউজ এবং ফেলিক্স গাদারির কনসেপ্ট। সো অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 69, হুইচ অফ দ্য ফলোইং পার্সোনালিটিজ ওয়াজ দ্য ফাউন্ডার of the Society of Quarks and a leader of the Quaker movement in England? জর্জ ফক্স, টমাস এলউড, রিচার্ড ডেভিস, উইলিয়াম পেন। সঠিক উত্তর হবে অপশন এ। যাচ্ছি কোশ্চেন নাম্বার 70, আইএ রিচার্ডস is practical criticism inaugurated a new phase in the history of English critical thought. তো আইএ রিচার্ডস এর লেখা, আইএ রিচার্ডস কিন্তু একজন প্র্যাকটিক্যাল ক্রিটিসিজমের একজন খুব বড় নাম। তার লেখা প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম বলে যে ওয়ার্কসটা রয়েছে, তার সাবটাইটেলটা কি আমাদেরকে বলতে হবে। এ স্টাডি অফ ক্রিটিক্যাল জাজমেন্ট, এ স্টাডি অফ থিওরিটিক্যাল জাজমেন্ট, এ স্টাডি অফ লিটারারি জাজমেন্ট, স্টাডিজ ইন পোয়েট্রি। এর সঠিক উত্তর হবে অপশন সি, এ স্টাডি অফ লিটারারি জাজমেন্ট। যাচ্ছি কোশ্চেন নাম্বার 71, ইন ডিফেন্স অফ পোয়েট্রি পিবি শেলি ডিফারেন্সিয়েট বিটুইন রিজন অ্যান্ড ইমাজিনেশন ইন অল। আচ্ছা, তো এটাও একটা মোটামুটি লেংদি প্রশ্ন, আমরা এটাকে স্কিপ করছি, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্লেটোজ অ্যালিগরি অফ দ্য কেপ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অকার্স ইন। তো এই যে প্লেটোর অ্যালিগরি অফ দ্য কেপ, এইটা কোন বইতে রয়েছে? প্লেটোর লেখা কোন বইতে অ্যালিগরি অফ কেভের কনসেপ্ট রয়েছে? ফেইড্রাস, সিম্পোজিয়াম, রিপাবলিক, ইয়ন। এটা সঠিক উত্তর হবে অপশন সি, দ্য রিপাবলিক। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 73, Longinus, in his discussion on the first two sources of sublime, says that these two conditions of sublimity depended mainly on natural endowments. The phrase natural endowments refers to, তো লঞ্জাইনাস একজন ক্রিটিক, তিনি তার যে ফাইভ টাইপস অফ সাবলিমিটির সম্পর্কে বলতে গিয়ে তিনি একটা কথা বলেছেন যে তার দুটো সাবলাইম সম্পর্কে তিনি বলেছেন, যেটা হচ্ছে গিয়ে ন্যাচারাল এন্ডাউমেন্টস। ওকে, তো এই ন্যাচারাল এন্ডাউমেন্ট বলতে এখানে কি বোঝানো হচ্ছে আমাদেরকে বলতে হবে। ন্যাচারাল এন্ডাউমেন্ট বলতে কি বোঝাচ্ছেন, কোন কোন দুটো সাবলাইমকে ন্যাচারাল এন্ডাউমেন্টসের সাথে তুলনা করা হয়েছে। প্যাশন এন্ড গ্র্যান্ডিওর অফ থট, ক্রিয়েটিভ আর্টিফিস, প্রফেটিক কোয়ালিটি, এস্থেটিক এক্সেলেন্স। এটা সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ প্যাশন অ্যান্ড গ্র্যান্ডিওর অফ থট। এই দুটো ক্যারেক্টারিস্টিক্সকে লঞ্জাইনাস ন্যাচারাল এন্ডাউমেন্টস হিসেবে রেফার করেছেন। পরের প্রশ্ন, ইন হিজ ডেফিনেশন অফ ট্র্যাজেডি অ্যারিস্টটল ইউজেস দ্য ফ্রেজ প্লেজারেবল অ্যাসোসিয়েটিস। তো অ্যারিস্টটল তিনি তার ট্র্যাজেডির ডেফিনেশনে তিনি প্লেজারেবল অ্যাসোসিয়েটিসের সম্পর্কে বলেছেন। তো আমাদেরকে বলতে হবে এই প্লেজারেবল অ্যাসোসিয়েটিস বলতে তিনি কি বুঝিয়েছেন। গ্র্যান্ডিওর অফ স্পেকটাকল, রিদম অ্যান্ড হারমোনি অফ সং, ইউজ অফ ড্রামাটিক এপিসোডস, ইউজ অফ ডিলাইটফুল স্টেটমেন্ট। আচ্ছা, এটা সঠিক উত্তর হিসেবে বলা যেতে পারে রিদম অ্যান্ড হারমোনি অর সং, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 75, হোয়াইল ডিসকাসিং কমেডির সম্পর্কে বলতে গিয়ে ইন পোয়েটিক্স অ্যারিস্টটল রেফার্স টু দ্য রিডিকিউলাস হুইচ হি ডিফাইন্স অ্যাজ। তো পোয়েটিক্সে অ্যারিস্টটল পোয়েটিক্সে তিনি যখন কমেডির সম্পর্কে বলেছেন, তো তিনি একটা ওয়ার্ড ইউজ করেছিলেন রিডিকিউলাস সম্পর্কে। তো এই রিডিকিউলাস কথার অর্থ কি? Mistake or deformity not productive of pain, comicality of thought and design, admixture of satire and parody, element of fun existing, laughter. তো কমেডি ডেফিনেশন বলতে গিয়ে অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, হু চার্জ কনরাড ফর উইথ এক্সেসিভ ইউজ অফ ইমপ্রিসাইজ অ্যাডজেক্টিভ, অর্থাৎ কনরাডের সম্পর্কে কে এই মন্তব্য করেছেন যে তিনি প্রচুর পরিমাণে ইমপ্রিসাইজ অ্যাডজেক্টিভ ইউজ করতেন? আয়ান ওয়াট, চিনোয়া আচিবে, এডওয়ার্ড সেইড, এফার লেভিস। এটা সঠিক উত্তর হবে অপশন ডি, এফার লেভিস। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 77, দ্য অরিজিনাল টাইটেল অফ হোরেসেস আর্ট পোয়েটিকা ইজ।
তো হোরেসেস আর্ট পোয়েটিকার অরিজিনাল টাইটেল কি? পেরি পোয়েমাথন, এপিস্টোলা ডি প্যাসোস, ডি পোয়েটিকা, রেটোরিকা অ্যাট হেরেনিনাম। এটা সঠিক উত্তর হবে এপিস্টল অ্যাট পেসোস। তো হোরেসের আর্ট পোয়েটিকার ফুল টাইটেল। আর এই আর্টস পোয়েটিকা কিন্তু এপিস্টেল ফর্মে লেখা। সো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 78। কয়েকজন থিঙ্কারের নাম দেওয়া রয়েছে এবং সেই সাথে তাদের কনসেপ্টগুলো কি কি। লিস্ট 1 এ রয়েছে রেমন্ড উইলিয়াম, তারপরে রয়েছেন ক্লিফোর্ড গার্জ, হেডেন হোয়াইট, মিশেল ফুকো। এদের সাথে সাথে লিস্ট 2 তে তাদের দেওয়া বিভিন্ন কনসেপ্টগুলো কি কি বলতে হবে। মিশেল ফুকো তিনি কিন্তু এপিস্টিম সাথে যুক্ত। হেডেন হোয়াইট তিনি যুক্ত, আচ্ছা ক্লিফোর্ড গার্জ তিনি যুক্ত থিক ডিসক্রিপশনের সাথে। রেমন্ড উইলিয়াম স্ট্রাকচার অফ ফিলিং, হেডেন হোয়াইট কো টেক্সটের সাথে। সো আমরা এই ম্যাচিংটার পরে দেখতে পাচ্ছি অপশন বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 79। হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য স্কুল অফ অ্যাবিউজ? এই স্কুল অফ অ্যাবিউজের রাইটার কে? রজার অ্যাস্টন, স্টিফেন হাওয়াস, জন স্কেলিটন অ্যান্ড স্টিফেন গর্সন। দ্য স্কুল অফ অ্যাবিউজের রাইটার হচ্ছেন গিয়ে স্টিফেন গর্সন, এবং তিনি সিডনিকে তার এই লেখাতে তিনি খোঁচানি দিয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে সিডনি কিন্তু অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিটা লিখেছেন। যাচ্ছি একটা অ্যাসারশন এবং রিজনের কোশ্চেন। তো এটা একটু লেংদি হওয়ার কারণে আর ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গেল, আমি তোমাদের শুধু উত্তরটা বলে দিই। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। পরের প্রশ্ন একই রকম ভাবে, কোশ্চেন নাম্বার 81। 81 এর অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 82। হুইচ লিটারেরি ক্রিটিক রোট দ্যাট the language of poetry is the language of paradox? Wincy Booth, Clement Brooks, Alan Tate, C.S. Lewis. এটা কার দেওয়া কনসেপ্ট? The language of poetry is the language of paradox. এটার কনসেপ্ট হচ্ছে, এই কনসেপ্টটা দিয়েছেন ক্লেমেন্ট ব্রুকস। ওকে, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 83। Who said there is no cultural document that is not at the same time a record of barbarianism? তো এই কনসেপ্টে দিয়েছেন বা এটা বলেছেন ওয়াল্টার বেঞ্জামিন। সো অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। হোয়াট ইজ এবিস্কো হোস্ট? এবিস্কো হোস্টটা কি? এবিস্কো হোস্ট হচ্ছে গিয়ে একটা ডেটাবেস। ওকে, অপশন বি এখানে হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন একই রকম ভাবে, কিছুগুলা কয়েকজন অথার আছেন এবং ওই অথারের বিভিন্ন ওয়ার্কস গুলো আমাদেরকে ম্যাচ করতে হবে। এলিয়ান সো ওয়াল্টার লিখেছেন এ লিটারেচার অফ দেয়ার ওন। জ্যাক ডেরিডা, আচ্ছা রোলা বার্থ তার লেখা স অ্যান্ড জা। সো অপশন টু জ্যাক ডেরিডা, দ্য গিফট অফ ডেথ, এডওয়ার্ড সেইদ, রিপ্রেজেন্টেশন অফ ইন্টেলেকচুয়াল। সো অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 86, আবার একটা লেংদি কোশ্চেন, যার সঠিক উত্তর হবে অপশন এ। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 87। হু এমপ্লয়েড দ্য টার্ম অ্যানালেপসিস টু ডিনোট আ ফ্ল্যাশব্যাক অর এ অ্যাকাউন্ট অফ অ্যান ইভেন্ট প্রায়ার টু দ্য ন্যারেটিভ ইন কোশ্চেন? তো এটার সঠিক উত্তর হবে জিনার জেনেট। তিনি অ্যানালেপসিসের একটা কনসেপ্ট দিয়েছিলেন। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 88। The philosophers have only interpreted the world in various ways. The point is to change it. With which critical theory would you associate the above statement? তো উপরের এই স্টেটমেন্ট কোন ক্রিটিক্যাল থিওরির সাথে যুক্ত? এটার স্ট্রাকচারালিজম, পোস্ট মডার্নিজম, রিডার রেসপন্স থিওরি অর মার্কসিস্ট লিটারেরি থিওরি? এটার সঠিক উত্তর হবে অপশন ডি। পরের প্রশ্ন, হু ইজ নট আ মেম্বার অফ দ্য ফ্র্যাঙ্কফুর্ট স্কুল? তো এর মধ্যে কে ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের মধ্যে মেম্বার ছিলেন না? থিওডর অ্যাডর্নো, জুইগান হ্যাবারমাস, হারবার্ট মার্কিউস, ফ্রেডরিক জেমসন। ফ্রেডরিক জেমসন হয়ে যাবে সঠিক উত্তর, অপশন ডি। ইনি একজন মার্কসিস্ট ক্রিটিক। ওকে, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 90। হুইচ অফ দ্য ফলোইং বুক ইজ রিটেন বাই জুইগান হ্যাবারমাস? অর্থাৎ জুইগান হ্যাবারমাসের লেখা বইয়ের নাম আমাদেরকে বলতে হবে। তো এই যে জুইগান হ্যাবারমাস, ইনি কিন্তু কালচারাল স্টাডিজের সাথে যুক্ত। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, দ্য ফিলোসফিক্যাল ডিসকোর্স অফ মডার্নিটি। ওকে, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 91।
হুইচ অফ দিস থিওরি ইউজ দ্য ডার্ক র্যাবিট পাজল অ্যাজ এ কি এক্সপ্লিকেটরি মোটিভ, অর্থাৎ কোন লিটারেরি থিওরি পড়লে আমরা ডার্ক র্যাবিট পাজলের এক্সাম্পল বা একটা ইলিউশন দেখতে পাবো? কুইয়ার থিওরি, রিডার রেসপন্স থিওরি, থার্ড ওয়েভ ফেমিনিজম, জুইগেন্স সাইকো অ্যানালাইসিস। অপশন বি ইজ দ্য রাইট হিয়ার। রিডার রেসপন্স থিওরি পড়ার সময় আমরা ডার্ক র্যাবিট থিওরি পাজল পাই। কোশ্চেন নাম্বার 92, ল্যাঙ্গুয়েজ bears within itself the necessity of its own critic. This observation is ascribed to. তো এইরকম একটা লাইন, এই অবজারভেশনটা কার সম্পর্কে বা কে বলেছেন? এটা সঠিক উত্তর হবে জ্যাক ডেরিডা। অপশন এ শোধগঙ্গা। শোধগঙ্গা কি না? আর শোধগঙ্গা ইজ আ reservoir of research papers in India, reservoir of research thesis in India, reservoir of UGC related information, a list of NIRF ranking. এটার অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এই শোধগঙ্গা হচ্ছে গিয়ে আমরা যখন পিএইচডি করি, ওই পিএইচডি থেসিস গুলো পরবর্তীকালে শোধগঙ্গাতে জমা করতে হয়। তো ওটা হচ্ছে কি একটা বলা যেতে পারে রিজার্ভায়ার আর কি অফ রিসার্চ থেসিস ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে বিভিন্ন রিসার্চ পেপারের রিসার্চ থেসিস যে সমস্ত পেপারগুলো রয়েছে ওইগুলোকে সংগ্রহ করে রাখার একটা অনলাইন প্ল্যাটফর্ম। PMLA স্ট্যান্ডস ফর, অর্থাৎ PMLA কথার অর্থ কি? MLA মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন, APA, এগুলো বিভিন্ন সাইটেশন ফরম্যাট রয়েছে এগুলো। সেরকম PMLA এইটার ফুল ফর্ম কি? যার সঠিক উত্তর হবে পাবলিকেশন অফ দ্য মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 95, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট field experiment in ELT research? এটার সঠিক উত্তর হবে অপশন বি হাই এক্সটার্নাল ভ্যালিডিটি। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 96, দ্য ইন্ডেক্স অফ এ বুক ইজ এ পার্ট অফ, অর্থাৎ বইয়ের যে ইন্ডেক্স, ওই বইয়ের ইন্ডেক্সকে আমরা ওটা কোন পার্টে আছে? মেটা টেক্সট, সাব টেক্সট, টেক্সট, প্যারাটেক্সট। এটার সঠিক উত্তর হবে অপশন ডি প্যারাটেক্সট। হুইচ অফ দি সাইটেশন প্রোটোকল ইউজ দ্য ফরম্যাট অথার ডেট টাইটেল অফ দ্য পাবলিকেশন, অর্থাৎ কোন সাইটেশন প্রোটোকলে আমরা প্রথমে অথারের নাম পাই, তারপরে ডেট পাই, তারপরে ওই পাবলিকেশন টাইটেল এইরকম ফরম্যাটে লেখা থাকে? MLA, শিকাগো, MHRA, APA, কোন ফরম্যাটে লেখা থাকে? এটা APA তে এরকম ফরম্যাটে লেখা থাকে সাধারণত। তাহলে অপশন সি, অর্থাৎ 97 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। তার মানে চিকাগো আর APA এই দুটো ফরম্যাটে সাইটেশন প্রোটোকলে এইরকম ফরম্যাটে লেখা থাকে। আচ্ছা, বাকি 98 থেকে 100 পর্যন্ত যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে এগুলো একটা কম্প্রিহেনশন প্যাসেজ দেওয়া রয়েছে। আমি তোমাদের উদ্দেশ্যে শুধু উত্তরগুলি বলে দিই, তোমরা পারলে কম্প্রিহেনশন প্যাসেজটা পড়ে নিতে পারো। কোশ্চেন নাম্বার 98 এর সঠিক উত্তর হবে অপশন এ, কোশ্চেন নাম্বার 99 এর সঠিক উত্তর হবে অপশন সি, কোশ্চেন নাম্বার 100 অর্থাৎ ফাইনাল কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন বি। ওকে, আচ্ছা ঠিক আছে। আশা করি তোমরা সকলে ক্লাসটা মন দিয়ে করলে, এবং তোমরা যারা শেষ পর্যন্ত ক্লাসটা করলে তাদের অসংখ্য ধন্যবাদ জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন সকলে খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আর WB সেট অর্থাৎ 27th WB সেট খুবই শীঘ্র চলে এসেছে, যার নোটিফিকেশন অলরেডি আউট হয়ে গেছে। তোমরা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, পারলে ফর্ম ফিল আপ করে নিতে পারো। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম পেপার 1 এর ডাটা ইন্টারপ্রিটেশন, UGC নেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার অ্যানালাইসিসের জন্য আমাদের এই চ্যানেল স্পেশালি ডেডিকেটেড। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থেকো।